হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগুনিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর বিজ্ঞান কোশ্চেনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2023-24 সালে যে আমাদের কোশ্চেনটি হয়েছিল বিজ্ঞান প্রশ্নটি, সেই প্রশ্নটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের একটি ধারণা দেওয়ার জন্য যে 24-25 সালে যে হাফ ইয়ারলি এক্সামের যে সায়েন্স কোশ্চেনটি হবে সেটি কী ধরনের কোশ্চেন হবে সেই সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য আমরা 23-24 সালের সায়েন্স কোশ্চেনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং যতটুকু সম্ভব আমরা 1 মার্কসের কোশ্চেনগুলি আনসার আমরা বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা আনসারগুলি দেখে নেবে। 1 মার্কসের যে সমস্ত কোশ্চেনগুলি এসেছিলো সেগুলি আনসারগুলি তোমরা দেখে শুনে এবং খাতার মধ্যে নোট করে নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দেবে। তাছাড়া আমরা আমাদের এই আমগুনিত চ্যানেলে আমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের 21, 22 এবং 22-23 সালের যে সমস্ত কোশ্চেনগুলি আছে, সপ্তম শ্রেণীর যে সমস্ত কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমরা আমগুনিত চ্যানেলে অলরেডি দেওয়া আছে। এখন আমরা 23-24 সালের যে সায়েন্স কোশ্চেনটি সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো চলো আজকে শুরু করতে যাচ্ছি আমাদের 23-24 সালের যে আমাদের হাফ ইয়ারলি এক্সাম হয়েছিল সায়েন্স কোশ্চেনটি, সেই কোশ্চেনটি নিয়ে আমরা কিছু বিস্তারিত আলোচনা করব। ওদের প্রথমে একটা প্যাসেজ দেওয়া হয়েছে। প্যাসেজটাতে আমাদের এখানে 10 নম্বর একটা প্যাসেজ দেওয়া হয়েছে। তো প্যাসেজটা নিয়ে আমি কোনো আলোচনা করছি না, কারণ প্যাসেজটা তোমরা একবার পড়ে নেবে। পড়ে নিলে তোমরা প্যাসেজের মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলি দেওয়া হয়েছে সেই সমস্ত কোশ্চেনের আনসার তোমরা প্যাসেজের মধ্যেই পেয়ে যাবে। তাই আমি প্যাসেজটার সম্বন্ধে কিছু বলছি না, তোমরা একবার দেখে নেবে নিজেরা। তারপরে খ বিভাগে 35 মার্কসের টোটাল কোশ্চেন আসে। এখানে প্রথমেই কোশ্চেন দেওয়া হয়েছে সঠিক উত্তর। 1 মার্কসের 3টে কোশ্চেন দেওয়া হয়েছে। প্রথম কোশ্চেনটা হলো স্বর্ণলতা একটি কী? স্বর্ণলতা হলো একটি, এখানে অপশান দেওয়া 4টা অপশান: সবুজী, পরজীবী, মৃতজীবী এবং পোষক উদ্ভিদ। কোনটা হবে? তো স্বর্ণলতা একটি পরজীবী, প্যারাসাইট হবে। নেক্সট, স্নেহজাতীয় খাদ্য সম্পূর্ণভাবে পাচিত হয় পাকস্থলী, মুখে, ক্ষুদ্রান্তে না বৃহদন্তে? এটা পাকস্থলী সম্পূর্ণরূপে পাচিত হয় ক্ষুদ্রান্তে, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন। নেক্সট আমাদের দ্রুতির এসআই একক কী হবে? দ্রুতির এসআই একক হলো মিটার পার সেকেন্ড। তারপরে 3 নম্বরে যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে সত্যমিথ্যা এখানে 3টা কোশ্চেন দেওয়া হয়েছে। সব বস্তুই সমদ্রুতিতে চলে, এটা মিথ্যা হবে। সব বস্তু সমদ্রুতিতে চলে না। তারপরে নাইট্রিক অ্যাসিড লাল লিটমাসকে নীল করে, এটাও মিথ্যা হবে, কারণ অ্যাসিড বলতে নীল লিটমাসকে লাল করে, এটা মিথ্যা হবে। জিহ্বা খাদ্যের সঙ্গে লালারসের মিশ্রণে সাহায্য করে, হয় এটা সত্য হবে। তারপরে আবার 1 মার্কসের 3টা কোশ্চেন। শালুক সংশ্লেষের প্রধান অঙ্গ কোনটি? আমরা গাছের শালুক সংশ্লেষ যে হয় সেটা প্রধানত হয় পাতার মধ্যে, তো প্রধান অঙ্গ পাতা হবে। সময়ের একক আমরা সবাই জানি, সময়ের একক হলো সেকেন্ড। প্রাণীরা খাদ্যের জন্য কাদের উপর নির্ভরশীল? তো প্রাণীরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। নেক্সট আমাদের 2 মার্কসের 6টি কোশ্চেন। এখানে প্রথমেই দেওয়া হয়েছে প্রশমন ক্রিয়া কাকে বলে? তো প্রশমন ক্রিয়া হলো, আমি আনসারটা বলে দিচ্ছি, তোমরা খাতাতে নোট করে নেবে। সমতুল্য পরিমাণ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যে পদার্থটি তৈরি করে, একটি পদার্থ নতুন একটা পদার্থ লবণ তৈরি করে, একে প্রশমন ক্রিয়া বলা হয়, যেখানে অ্যাসিড এবং প্রশমন দুটি ধর্মই লোপ পায়। জাইলেম বাহিকার কাজ কি? জাইলেম বাহিকার কাজ হলো মাটি থেকে মূলরুমের সাহায্যে জল এবং খনিজ লবণ শোষণ করে উদ্ভিদের সমস্ত অঙ্গে পৌঁছে দেওয়া। পরভোজী কাদের বলা হয়? এখানে পরভোজী হলো যে সমস্ত জীবরা খাদ্য জন্য অন্যদের উপর নির্ভর করতে হয়, তাদেরকে পরভোজী বলা হয়। অর্থাৎ নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না, তাদের খাদ্যের জন্য, পুষ্টি পাওয়ার জন্য পরের উপর নির্ভরশীল হতে হয়, তাদেরকে পরভোজী বলে। যেমন আমরা মানুষ আমরা এক ধরনের পরভোজী প্রাণী। দ্রুতি কাকে বলে? দ্রুতি হলো সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম করাকে দ্রুতি বলা হয়। কতটুকু দূরত্ব অতিক্রম করছে সময়ের সাপেক্ষে, এটা হলো আমাদের দ্রুতি। তো একটি পর্যাবৃত্ত গতির উদাহরণ হলো দোলনার গতি এবং সেলাই মেশিনের সুইচের গতি, এগুলি পর্যাবৃত্ত গতির উদাহরণ। গ্লুকোজ থেকে আমরা তাৎক্ষণিক শক্তি পাই কেন? এটা তোমরা টেক্সট বইয়ে আছে, তোমরা এগুলি আনসারটা রেডি করে নেবে, আমি এটা বলছি না।
আমাদের পুষ্টিকনালীর কোন অংশ খাদ্য চর্বণে সাহায্য করে? খাদ্য চর্বণে সাহায্য করে মুখমণ্ডল এবং জীবাণু নষ্ট করে স্টোমাক অর্থাৎ পাকস্থলী জীবাণু নষ্ট করে। পিঁপড়ে কামড়ানোর স্থানে চামড়ায় ক্যালামাইন দ্রবণ লাগানো হয় কেন? পিঁপড়ে কামড়ানোর স্থানে অর্থাৎ পিঁপড়ে যখন আমাদের কামড়ায় তখন আমাদের ফর্মিক অ্যাসিড আমাদের ওই স্থানে লাগানো হয়। পিঁপড়ের হোল থেকে ফর্মিক অ্যাসিড আমাদের চামড়াতে লাগে, তখন ক্যালামাইন দ্রবণ, ক্যালামাইন হলো একটি ক্ষার, সেই ক্যালামাইন দ্রবণ দিয়ে যখন কামড়ানোর স্থানটি লাগানো হয় তখন এটি একটা নিউট্রালাইজেশন রিয়াকশান হয়, অর্থাৎ প্রশমন ক্রিয়া হয়, যার ফলে এখানে অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের যে অ্যাসিড এবং ক্যালামাইনের যে ক্ষার সব সম্পূর্ণটা লুপ্ত হয়ে একটা নতুন পদার্থ তৈরি করে, যেখানে এটা আমাদের কিছুটা আরাম বোধ হয়। তারপরে আমাদের 6 নম্বরে 3 মার্কসের 3টা কোশ্চেন দেওয়া হয়েছে। পরজীবী এবং মৃতজীবীর মধ্যে পার্থক্য লিখো। তারপরে ভিল্লি কি, কোথায় এদের দেখা যায় এবং এদের কাজ লেখো। তারপরে একটা প্রবলেম দেওয়া হয়েছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 240 কিলোমিটার, একটি ট্রেন 4 ঘন্টায় ওই দূরত্ব অতিক্রম করে, ট্রেনের দ্রুতি নির্ণয় করো। নেক্সট আমাদের 4 নম্বর কোশ্চেন, কারখানার বর্জ্য পদার্থ জলাশয়ে মেশার আগে সেগুলিকে প্রশমিত করা প্রয়োজন কেন? কারণ কারখানার যে সমস্ত বর্জ্য পদার্থগুলি আছে সেগুলির মধ্যে অ্যাসিড মিশ্রিত থাকে, সেই অ্যাসিডগুলি প্রশমিত করে যখন প্রশমিত করা হয়, অর্থাৎ ক্ষার মিশ্রিত করা হয়, তখন এগুলি প্রশমিত হয়। প্রশমিত হওয়ার ফলে আমাদের যখন নদী বা জলাশয়ে যেখানেই পড়ুক সেগুলি আমাদের সে সমস্ত জায়গার মধ্যে যে প্রাণীগুলি থাকে তারা ক্ষতিগ্রস্তটা কম হয়। তাই জলাশয়ে ফেলার আগে এগুলিকে প্রশমিত করা প্রয়োজন। নেক্সট আমাদের 7 নম্বর কোশ্চেন, 5 মার্কসের একটি কোশ্চেন। প্রথম কোশ্চেন, জীব খাদ্য গ্রহণ করে কেন? জাবর কাটা বা রোমন্থন কি? এটার সাথে আরেকটি কোশ্চেন দেওয়া হয়েছে, অ্যাসিড বৃষ্টি কাকে বলে, অ্যাসিড বৃষ্টি কেন হয় এবং এটি আমাদের কিভাবে ক্ষতি করে। এখানে 2টা কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোনো একটি কোশ্চেন আনসার করতে হবে। গ বিভাগ 35 মার্কস। এখানে প্রথমে দেওয়া আছে তাপমাত্রা মাপার যন্ত্রটির নাম, এটি হলো তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হলো থার্মোমিটার। নেক্সট, মৃত উদ্ভিদের উপর কাজ করে জীবাণু যা তৈরি করে তা হলো হিউমাস, এটা মাটির মধ্যে তৈরি হয়। তারপরে শূন্যস্থান, যে সমস্ত পরিবর্তনে নতুন পদার্থ উৎপন্ন হয় সেই পরিবর্তনকে বলা হয় কেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন। নেক্সট আমাদের মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ, লিভার। তারপরে সঠিক উত্তর, সপ্তমিকটা দেওয়া হয়েছে। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ এটা সত্য হবে। অ্যাসিডের স্বাদ তেতো, এটা মিথ্যা, কারণ অ্যাসিড সাথে টক হয়। তারপরে যে কোনো 5টি প্রশ্ন 2 মার্কসের কোশ্চেন দেওয়া হয়েছে। দস্তালেপন কাকে বলে? দস্তালেপন হলো দস্তার উপর জিঙ্কের যে প্রলেপ দেওয়া হয় এটাকেই দস্তালেপন বলা হয়। তাপের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের একটি করে উদাহরণ দাও। তো তাপের সুপরিবাহী পদার্থ হলো লোহা, রূপা, এগুলি তাপের সুপরিবাহী। আর কুপরিবাহী পদার্থ হলো কাঠ, প্লাস্টিক, এগুলি তাপের কুপরিবাহী পদার্থ। কুপরিবাহী মানে যার মধ্যে দিয়ে তাপ চলাচল করতে পারে না, এগুলি কুপরিবাহী, যেমন কাঠ এবং প্লাস্টিক। সুপরিবাহী মানে যার মধ্যে দিয়ে তাপ চলাচল করতে পারে সহজে। পত্ররন্ধ্র কী? পত্ররন্ধ্র হলো উদ্ভিদের পাতার নিম্ন পৃষ্ঠে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র দেখা যায়, যেগুলিকে খালি চোখে দেখা যায় না, অসংখ্য সূক্ষ্ম ছিদ্র দেখা যায়, ওই ছিদ্রগুলিকে পত্ররন্ধ্র বলা হয়। এদের কাজ কি? তো পত্ররন্ধ্র উদ্ভিদের যে বিভিন্ন বায়ু থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে শালুক সংশ্লেষের সময়, সেই শালুক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এই যে পত্ররন্ধ্রের মাধ্যমেই উদ্ভিদরা গ্রহণ করে থাকে। তাছাড়া উদ্ভিদের পাতার মধ্যে যখন অতিরিক্ত জল হয় তখন ওই জলটা পত্ররন্ধ্রের মাধ্যমে এটা নির্গমন করে। ডায়রিয়া কেন হয় এবং ওআরএসের পুরো নাম লিখো। তো ওআরএসের পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। নেক্সট কোশ্চেন, ল্যাবরেটরি থার্মোমিটার ও ক্লিনিক্যাল থার্মোমিটারের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, মরিচে পড়ার জন্য কিসের উপস্থিতি প্রয়োজন? তো আমরা জানি মরিচে পড়ার জন্য বায়ুর জলীয় বাষ্পের উপস্থিতি এবং অক্সিজেনের উপস্থিতি প্রয়োজন। মরিচে পড়ার বিক্রিয়া রাসায়নিক সমীকরণের সাহায্যে প্রকাশ করে, অর্থাৎ মরিচে পড়াটা রাসায়নিক সমীকরণের সাহায্যে প্রকাশ করতে বলা হয়েছে। তো আয়রনটা অক্সিজেনের সাথে রিয়াকশন করে আয়রন অক্সাইড তৈরি হবে। তারপরে 12 নাম্বার, যে কোনো 3টি প্রশ্নের আনসার 3 নম্বর করে। বিয়োজক কাদের বলে? বনে এদের ভূমিকা লিখো।
ভৌত পরিবর্তন কাকে বলে দুটি বৈশিষ্ট্য লেখা। নেক্সট, শীতকালে একটি মোটা জামা না পরে দুটি পাতলা জামা পরলে বেশি আরাম লাগে কেন? কঠিন পদার্থের তাপ কী পদ্ধতিতে স্থানান্তরিত হয়? নেক্সট কোশ্চেন 4 নাম্বার, একটি গাড়ি 40 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে 15 মিনিট ধরে চললো এবং পরে 15 মিনিট সময় 60 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে চললো, তাহলে তাদের গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু? নেক্সট আমাদের লাস্ট 5 মার্কসের যে কোনো দুটি কোশ্চেন আনসার করতে হবে। এখানে কোশ্চেন দেওয়া হয়েছে আমাদের টোটাল এখানে 3টা কোশ্চেন। 3টা কোশ্চেনের মধ্যে আমাদের যে কোনো 2টা কোশ্চেন আনসার করতে হবে। এর মধ্যে প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেই কোশ্চেনটা হলো বায়ুতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রাখতে বনের ভূমিকা কী এবং হিউমাস কী। তারপরে এটা হচ্ছে আরেকটি কোশ্চেন, এমন 4টি বস্তুর নাম করো যা আমরা বন থেকে পাই। নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেন, সালোক সংশ্লেষ কী, এর বিক্রিয়াটি লিখে দেখাও এবং পাতার বর্ণ সবুজ হয় কেন? তো আমরা জানি পাতার বর্ণ সবুজ হয়, পাতার মধ্যে ক্লোরোফিল নামক একটি মৌল থাকে, সেজন্য পাতার রং সবুজ হয়। নেক্সট আমাদের 2টি রাসায়নিক নির্দেশকের নাম লেখো। তো রাসায়নিক নির্দেশক ফেনপথ্যালিন, একটি রাসায়নিক নির্দেশক। তোমাকে 3টি বোতলে একটি আম্লিক দ্রবণ, দ্বিতীয়টিতে ক্ষারীয় এবং অন্যটিতে প্রশমন দ্রবণ দেওয়া হয়েছে। শুধুমাত্র একটি লিটমাস কাগজ ব্যবহার করে কীভাবে তাদের শনাক্ত করবে? তো এখানে যেটার মধ্যে আম্লিক দ্রবণ সেটা নীল লিটমাসটি লাল হয়ে যাবে, আর যেটা ক্ষারীয় হবে সেটা লাল লিটমাসটি নীল হয়ে যাবে, এবং যেটা প্রশমন সেটা লিটমাস বর্ণের কোনো পরিবর্তন হবে না। তারপরে তুতের রাসায়নিক নাম কি? তুতের রাসায়নিক নাম হলো কপার সালফেট। তো এ হলো আমাদের 2023-24 সালে 7ম শ্রেণীর সায়েন্স কোশ্চেনটি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আমরা যতটুকু সম্ভব আমরা আনসারটি বলে দেওয়ার চেষ্টা করেছি। বাকি 2 মার্কস 3 মার্কসের যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আনসারগুলি তোমরা বই থেকে রেডি করে নেবেন। তো আমরা পরবর্তী সময় আমরা বিভিন্ন ক্লাস 7-এর অন্যান্য সাবজেক্টের কোশ্চেনগুলি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি নিয়ে আসবো। তাছাড়া আমাদের এমগণিত চ্যানেলে 2022-23 এবং 21-22 সনের যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি অলরেডি দেওয়া আছে, তোমরা এগুলি একবার দেখে নেবে, কারণ এই সমস্ত কোশ্চেন থেকে তোমাদের এক্সামে অনেকটি প্রশ্ন কমন আসে। তাছাড়া তোমরা কোশ্চেনগুলি দেখলে বুঝতে পারবে যে তোমাদের 24-25 সালে যে হাফ ইয়ারলি এক্সাম হবে সেই হাফ ইয়ারলি এক্সামে তোমাদের কী ধরনের কোশ্চেন আসতে পারে তোমরা অনেকটা ধারণা নিতে পারবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।